দফাতে 7 দফার অন্যতম দফা কি ছিল? নিরপেক্ষ নির্দলীয় সরকার অধীনে নির্বাচন করতে হবে। তো সেটা করতে হলে আওয়ামী লীগ তো নির্বাচন আগেই তো পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করে কিভাবে আরেকটি সরকার হাতে ক্ষমতা? আমরা এই ব্যাপারে ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারির কাছে যাবো যে আমরা একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরতে চাই। আপনারা প্রতীকী অনশন করছেন, সাধারণ মানুষকে রক্ষা, পরীক্ষার্থীদের প্রহরায় মাঠে আপনাদের এক ধরনের ভূমিকার কথা আমরা শুনছি। কি ধরনের ভূমিকা আপনারা রাখতে পারবেন এই সংকট থেকে উত্তরণে? জাতীয় পার্টি কি ধরনের ভূমিকা আসলে রাখতে চায়? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম। আজকের বাংলাদেশে জাতীয় পার্টি কিভাবে অবদান রাখতে পারে এই দেশের মানুষকে একটু নিরাপত্তা, একটু উদ্বেগ থেকে মুক্তি দেওয়ার জন্য। আর আরো একটি জিনিস, আপনি কি মনে করেন যে একটি স্কুল এরকম বলছে যে এই অবরোধ, এই সংকট, এই সহিংসতার মাঝে যদি সরকার আলোচনা শুরু করে তাহলে এটা মনে হবে যে অবরোধের কাছে এক ধরনের নতি স্বীকার? আপনি এইটার সাথে একমত কিনা? না, এটা আসলে নতি স্বীকার অবশ্যই না। তার কারণ হচ্ছে 16 লক্ষ শিক্ষার্থীর সুবিধার্থে যদি কোনো আলোচনা শুরু করা হয়, এটাকে আমি বলবো পরাজয় না, জয়। তো এটা হচ্ছে আমাদের মাইন্ডসেটের সমস্যা। আমরা এটাকে পরাজয় ভাবছি, কিন্তু আমি মনে করি এটা জয়। এই জয়টা সরকার নিতে পারছে না। অথবা শিক্ষামন্ত্রীর উচিত ছিল, আমি মনে করি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে উনি নিজেও গিয়ে আলোচনা করতে পারতেন যে অ্যাটলিস্ট এসএসসি পরীক্ষাটা আপনারা অবরোধে আওতামুক্ত রাখেন। তো সেটা আসলে আমাদের সেই রাজনৈতিক শিষ্টাচারটা হয়নি। যখনই যে দল বিরোধী দলে থাকবে তারা এইসব কাজই করবে, সরকারি দলও সেখানে আমল করবে না। এটাই হয়ে আসছে গত 30 বছর তথাকথিত গণতান্ত্রিক আমল। আর আমি যে কথাটি প্রথমে বলতে চাচ্ছিলাম যে আমাদের একটা আলোচনা আসছে যে ঐক্যমতের সরকার বা নির্বাচন কমিশন, আমাদের সংবিধানে কিন্তু নির্বাচন কমিশনকে অসম্ভব পাওয়ার দেয়া আছে, যেটা আমরা আসলে কখনো দেখি না। যেমন 118 অনুচ্ছেদে বলা আছে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। 118 অনুচ্ছেদে আরো বলা আছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেভাবে অপসারিত হবে নির্বাচন কমিশন সদস্যরা সেভাবে অপসারিত হবে। 120 অনুচ্ছেদে বলা আছে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যে পরিমাণ কর্মচারী লাগবে রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন চাবেন, এবং রাষ্ট্রপতি শ্যাল শব্দটা দেয়া আছে, রাষ্ট্রপতি সেটা প্রকিউর করবেন। আর 126-এ বলা আছে রাষ্ট্রের সমস্ত অর্গান, এক্সিকিউটিভ এন্ড লেজিসলেটিভ, এভরিবডি লেজিসলেটিভ হিসেবে থাকবে না, তো সমস্ত অর্গান এই নির্বাচন কমিশনকে নির্বাচন কন্ডাক্টে সহায়তা করবে। এটাকে যদি আমরা জেনাস হিসাবে ধরে নেই এবং এর সাথে অ্যালাইড রুলস ফ্রেমস করি, এবং একই সাথে নির্বাচন কমিশনের মেম্বাররা যদি সকল দলের আলোচনার মাধ্যমে নির্বাচন করা হয়, তাহলে আমার কিন্তু মনে হয় ঐক্যমতের সরকার অথবা নির্দলীয় সরকার অথবা কেয়ারটেকার সরকার, যেটি আসলে ওটা ছাড়াও একটা সুস্থ নির্বাচন করা সম্ভব, এবং সেই ক্যাপাসিটি আমাদের সংবিধানের মধ্যেই দেয়া আছে। আমরা এটাকে কখনো এক্সপ্লোর করছি না, প্রথম কথা। দ্বিতীয় যে কথাটি আসছে সেটা হচ্ছে এবিএম খায়রুল হক সাহেবের সেই বিতর্কিত রায়টা নিয়ে। বিতর্কিত আমি বলবো না, খুব বিখ্যাত জাজমেন্ট, একটা গণতন্ত্রের একটা স্প্রিট ওই জাজমেন্টের মধ্যে আছে যে রাষ্ট্র সবসময় গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দিয়ে চলবে। তো যেদিন এখানে শর্ট সামারি জাজমেন্টটা দেওয়া হলো, আমি সেদিন কোর্টে ছিলাম এবং জাজমেন্ট আমি পড়েছিলাম যে কেয়ারটেকার সিস্টেম ব্যবস্থা অসাংবিধানিক ঘোষণা করা হলো, তবে পরবর্তী দুটি নির্বাচন এই কেয়ারটেকার অধীনে হবে অন দ্য বেসিস অফ দ্য প্রিন্সিপাল অফ স্যালাস পপুলার সুপ্রিমা লেক্স, পাবলিক ইন্টারেস্ট ইজ দ্য হাইয়েস্ট ল। তাহলে ওই দিন পর্যন্ত পাবলিক ইন্টারেস্ট ছিল ওই কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যেই, কিন্তু পরবর্তী 2013-তে এসে পাবলিক ইন্টারেস্ট আর কেয়ারটেকার গভর্নমেন্টে থাকলো না। যদি আমি নিজেও ব্যক্তিগতভাবে কেয়ারটেকার মানে গভর্নমেন্টের সাপোর্টার না, তো বেশ কিছু ইনকনসিস্টেন্সি হয়ে গেছে, এবং আমরা এখন যে সমস্যাটার মধ্যে আছি সুস্পষ্ট ইন্ডিকেশন আমাদের প্রয়োজন। না কেন যে মানে সংসদ চাইলে এটি করবে, পাবলিক ইন্টারেস্ট তো সবচেয়ে বেশি সংসদই বুঝতে পারবে। অবশ্যই আমরা ধরে নেই মানে বড় জাজমেন্টে তো তাই থাকা উচিত। হ্যাঁ, না কিন্তু আপনার যখনই বলা হলো স্যালাস পপুলার সুপ্রিমা লেক্স হিসেবে উনি মতামত দিলেন। আমি যেটা বলতেছি যে যদি জনগণের চাওয়াই সর্বোচ্চ আইন হয়, জনগণের স্বার্থ সর্বোচ্চ আইন হয়, জনগণের স্বার্থটা সবচেয়ে বেশি রিপ্রেজেন্টেটিভ অবস্থা বুঝবে তো পার্লামেন্ট। উনি বললেন যে পার্লামেন্ট চাইলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে, এবং তার সাথে আরেকটি লাইন উনি যুক্ত করলেন, অবশ্যই বিচার ব্যবস্থাকে তার সাথে যুক্ত করা যাবে না। ঠিক, উনি নিজের নাম কেটে দিলেন, কিন্তু উনি কিন্তু নিজের নাম কেটে দিয়েছেন। বাংলাদেশে কিন্তু একদিনের জন্য ক্ষমতাও আমরা দেখেছি মানুষ কি করে। এখানে আপনার যে জিনিসটা দেখতে হবে, একটা ইলেকশন ব্যবস্থা যখন আমি কথা বলবো তখন কিন্তু বর্তমান পার্লামেন্ট আমার চিন্তা করলে হবে না, আমার ইলেকশনের সময়ের চিন্তা এবং ভবিষ্যৎ সমস্ত পার্লামেন্টের কথা চিন্তা করতে হবে। ইলেকশন সংক্রান্ত যে কোনো বিষয় আমি করব, আজকে সরকার তো আইন করে দিতে পারে 50 বছর আমরা ক্ষমতা থাকবো, সংসদের একটা সংসদ সদস্য কি বলবে যে এটা আমরা মানবো না? প্রত্যেকে বলবে হ্যাঁ আমরা এটা মানবো।
তাহলে এটাই কি রিপ্রেজেন্টেটিভ হয়ে গেল? না না, কিন্তু সেইটা তো হচ্ছে সেইটার গার্ড, সেইটার অভিভাবক হিসেবে তো সুপ্রিম কোর্ট আছেন। সুপ্রিম কোর্টের কাছে আপনি বিচারক, আপনি ব্যারিস্টার, আইনজীবী, আপনি আরো ভালো বলতে পারবেন। উনার কাছে প্রশ্ন ছিল, অ্যাপিলেট ডিভিশনের কাছে প্রশ্ন ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা, সরকার ব্যবস্থা সংবিধানের সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না, সাংঘর্ষিক বলে দিয়েছে। সাংঘর্ষিক না। তো তার জবাবে উনি এটা সাংঘর্ষিক বলেছেন। শুধু উনি না, কিন্তু যে সবাই 9 জন বলেছেন। এমিকাস কিউরি আছেন দুজন বাদে সবাই বলেছেন যে এটা সাংঘর্ষিক। তাহলে আসলে স্যালাস পপুলার সুপ্রিমোলেক্স কেন বললেন? বলেছেন জনগণের স্বার্থ রক্ষার জন্য। তাহলে কি আপনার মনে হচ্ছে জনগণের স্বার্থ রক্ষা ওনার মতে কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে হবে না কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া হবে? ওনার মতটা জনগণের স্বার্থ রক্ষার জন্য সেটি চালানো হতে পারে যদি সংসদ মনে করে। এখন সেই উনি সংসদটা কিন্তু আমার এটা আনকোয়ালিফাইড না, উনি বলছেন যে দুইটা টার্ম সাবজেক্ট যদি রাখে, দুইটা যদি মনে রাখে, করে, দুইটা যদি term। রাখে, বলেন নাই যে এখন রাখতে হবে। সেখানে যে প্রশ্নটি এই কথাটা আসলো মনে রাখতে হবে। ওই সময় সংসদটা অবশ্যই আওয়ামী লীগের অ্যাবসলিউট মেজরিটি ছিল, কারণ এটা একটা নতুন সিস্টেম আসছে। 2008-এ যে আওয়ামী লীগ ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে আসলো, 2012 বা 11-তে কিন্তু তার সেই জনপ্রিয়তা ছিল না। তাহলে ওই সময়ের সংসদটা, যদিও আমি এটা লয়ের বাইরে কিন্তু কথা বলছি, ওই সময়ের সংসদটা জনগণের আসলে কত অংশকে রিপ্রেজেন্ট করছে, এটা একটা খুব থিওরিটিক্যাল কোশ্চেন, যেটা আসলে অ্যান্সার দেওয়া কঠিন। এখনো যে সংসদ আছে তারাই বা জনগণের কতটুকু অংশ রিপ্রেজেন্ট করে? এখন এই সংসদ যেটাই করবে সেটা কিন্তু আপাত দৃষ্টিতে বৈধ। আর শুধু রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে শুধু এইটি মানবেন, স্থানীয় সরকার সহ আরো অন্যান্য বিষয়ে কোনো কিছুই মানবেন না, অনেক কিছুই সেটিও তো একটা এবং সেটিও একটা অবশ্যই সব জায়গাতেই রিপ্রেজেন্টেশনটা থাকতে হবে। তো এই যে একটা সমস্যা আমাদের আছে যে আসলে ইলেকশনটার ক্লায়েন্ট কারা? সকল রাজনৈতিক দল, সেখানে জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ সবাই কিন্তু ক্লায়েন্ট। যখনই ইলেকশন সংক্রান্ত কোন ইস্যু আসবে তখন কিন্তু আমার সংসদের মেজরিটিটাই সবসময় গ্রহণযোগ্য হবে না। 2008-এ যখন আওয়ামী লীগ অ্যাবসলিউট মেজরিটি পেল তখন থেকে কিন্তু আমরা শঙ্কায় ভুগছি যে এখন দেশে একটা কিছু হবে, কারণ তৃতীয় বিশ্বে যখনই কোনো দল অ্যাবসলিউট মেজরিটি পায় তখনই কনস্টিটিউশনাল সিস্টেমগুলো একটু এলোমেলো হয়ে যায়। ইন্ডিয়াতে ইন্দিরা গান্ধী যখন পেলেন উনি তিনজন বিচারপতিকে সুপারসিড করে জাস্টিস রয়কে ওনার আস্থাভাজন জাস্টিসকে প্রধান বিচারপতি করলেন, জাস্টিস খান্নাকে সুপারসেট করে আরেকজনকে জাস্টিস করলেন, জাস্টিস খান্না পদত্যাগ করলেন, ওই তিনজন জাস্টিসও পদত্যাগ করলেন। তো যখনই এই তৃতীয় বিশ্বে অ্যাবসলিউট মেজরিটি আসে তখনই কিছু প্রবলেম হয়। আওয়ামী লীগ আরো এর আগেও একবার অ্যাবসলিউট মেজরিটি পেয়েছিল 1972 সালে বা 73 সালে, হোয়াটএভার ইউ সেড। তখনও কিছু অনেকে বলে ফোর্থ অ্যামেন্ডমেন্ট নিয়ে অনেক কোশ্চেন আসে। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের তৃতীয় বিশ্বের একটা সমস্যা, যে যখনই একজন অ্যাবসলিউট মেজরিটি পায় এবং তার সাথে একজন অত্যন্ত শক্তিমান নেত্রী থাকেন, স্বাভাবিকভাবেই দলটা অনেক বেশি ক্ষমতাবান হয়ে যায়। আর আমাদের দেশের এই সিস্টেমের মধ্যেই প্রাইম মিনিস্টার পদটা আমরা অনেক বেশি শক্তিশালী করে ফেলছি। এই শক্তিশালী পদটা অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার কারণে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এগুলো সমাধান খুব দ্রুত হচ্ছে না। বর্তমানে যে অবস্থাটি দাঁড়াচ্ছে, আমি যেটি বলবো আসলে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে কিন্তু কিছুটা আমরা এগিয়ে যাচ্ছি। একটা হচ্ছে জনগণ, আমি সবসময় বলি, তারা কোনো জায়গায় অংশগ্রহণ করছে না, ডিসএনগেজ টলারেন্স, সেই অংশটা একটু হয়ে গেছে। পেশাজীবীরা আমরা বিভক্ত হয়ে গেছি, আমরা আইনজীবীরা বিচারপতিদের ইমপিচ করার আইন নিয়েও কিন্তু একমত হতে পারিনি, যে বিচারপতিদের ইমপিচ করার যে আইনটি করা হলো বা অ্যামেন্ডমেন্ট করা হলো এই বিষয়ে আমার মনে হয় এই পর্যায়ে আমরা একটু অ্যাডভোকেট আপনাকে শুনতে চাই যে আসলে আপনি কি মনে করেন যে সরকার অ্যাবসলিউট মেজরিটি নিয়ে এসেছে বলে, অনেক পাওয়ারফুল ছিল বলেই আমরা বিভিন্ন ধরনের এই সংকটগুলি তৈরি হওয়ার ক্ষেত্রে যে হয়েছে, নিয়মগুলি কাজ করেছে, তার মধ্যে অন্যতম? এটা কেন হবে? এটা তো আমার মনে হয় কাজের সুবিধা হয়। সরকার যখন মেজরিটি থাকে, সরকার যদি মানে জনগণের সব কথাগুলো যদি মনে করে, যারা প্রয়োজন মনে করে, জনগণের দাবি থাকে, সেই ক্ষেত্রে সরকার তো আইন বানানোর জন্য বা সংবিধান সংশোধনের জন্য সরকার অনেক বেশি ফ্লেক্সিবিলিটি থাকে। একটি শক্তিশালী সরকার প্রশ্ন, আমি প্রশ্নটা আবার একটু রিফ্রেশ করি যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে 2014 সালে সরকার কোনো ধরনের রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যায় নাই, অ্যাবসলিউট একটি পিসফুল একটি এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে গিয়েছে। তখন কিন্তু সে চিন্তা করে নাই যে সে তাকে একটা রাজনীতির সংকট সামনে আছে, তাকে এটি সমাধান করতে হবে। আজকে সে অনেক বেশি পেট্রোল বোমা করছে বটে, কিন্তু সেই সময় কিন্তু সে কিছু করে না। সরকার তো বলছে আমরা এটা ঠিক আছে, আমরা আলোচনা করতে পারি। আপনার মনে আছে, স্পষ্ট মনে আছে, আমি অনেকবার শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী থেকে সকলেই বলছেন 2019-এর নির্বাচন নিয়ে আমরা আলোচনা করতে পারি। এটা কিন্তু অনেকবারই বলা হয়েছে। আর তার আগে নির্বাচন কমিশন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছিল, যে আমার ভাই যে গাজী ভাই যেটা বলছিলেন যে ভারতীয় নির্বাচন কমিশন, আপনি কিন্তু যদি পাশাপাশি বাংলাদেশ নির্বাচন সংক্রান্ত যে আইনটা, সংবিধানের যে ক্ষমতাটা, আপনি যদি ভারতের সাথে একসাথে মিলিয়ে পড়েন, দেখবেন শব্দেরও কোনো অমিল নাই, শব্দটা এক। তাহলে ইন্ডিয়াতে পারলে আমরা পারছি না কেন? যিনি বসবেন তার উপর নির্ভর করবে, যিনি বসবেন তার উপরে যদি নির্ভর করে। আমার একটা প্রশ্ন আপনার কথা মনে আছে যে টিএ সেশন
জি। উনি কিন্তু একা ভারতীয় নির্বাচন কমিশনকে অন্য একটা উচ্চতায় নিয়ে চলে গিয়েছিলেন। আমাদের এখানে যারাই বসেন তারাই এত দুর্বলতা কেন দেখান? সেটা তো আমি যে বলবো যে সেই ক্ষেত্রে আমাদের বলতে হবে যে আমাদের সিস্টেমে হয়তো কোনো কাজ করছে না, আমরা হয়তো প্রপার লোকটা বেছে নিতে পারছি না। এরকম কি হতে পারে সেটা হতে পারে আমাদের। এরকম কি হতে পারে যে আমরা নিজেদের স্বার্থের কথা অনেক বেশি ভাবি? আমরা আমরা রিটায়ার করলে কি করব, না, আমার আমি- ছেলে মেয়ে ভালো চাকরি হবে কিনা, আমি না, একটি আমি tender আমি করলে আমি পাবো এটা কিনা? না বলে আমি উল্টা কথা বলছি যে আমি প্রপার লোককে হয়তো বেছে নিতে পারছি না, সেটাই হয়তো আমাদের দুর্বলতা। বেছে নিতে পারছি না বা চাচ্ছি না। পারছি না। আমি একটু অ্যাড করলে আমি জি। বেশ সুবিধা হবে। আপনি জানেন নিশ্চয়ই নারায়ণগঞ্জে যখন আইবি এবং ইয়ের সাথে স্বামী ওসমানের নির্বাচনটা হলো, তখন কিন্তু নির্বাচন কমিশন থেকে সেনাবাহিনী চাওয়া হয়েছিল, সরকার সেটি দেয় নাই।